প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বেসরকারি খাতে ঋণ প্রবাহের স্রোতগতি। কেন এই পরিস্থিতি, কী কারণে হচ্ছে? সরকার এবং বেসরকারি খাতের উদ্যোক্তা সবাই মিলে চাচ্ছেন যে সামনে এগিয়ে যেতে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে। সরকার এবং সরকার প্রধানের যে লক্ষ্য, সেই লক্ষ্যে হাঁটতে বা তালে তাল মিলাতে বেসরকারি খাতের বড় উদ্যোক্তারাও এগোতে চাইছেন। কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে যে বেসরকারি খাতের যে উন্নয়ন বা বিনিয়োগ, সেটি তো থমকে গেছেই, এবং যে ঋণ প্রবাহ বেসরকারি খাতে বাড়ানোর যে প্রচেষ্টা ছিল কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে, সেটিও ক্রমেই নেতিবাচক ধারায় চলে যাচ্ছে। এর কারণ কি? সেই কারণ খুঁজবার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ডক্টর শহীদুল জাহিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকের, এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকব আমি সুলতান মাহমুদ। জনাব শহীদুল জাহিদ, আমরা যেটা বলছিলাম যে সরকারের পক্ষ থেকে তো নানান উদ্যোগ নেওয়া হয়েছে, স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, ঋণ প্রবাহ যাতে বাড়ে নিত্য নতুন সার্কুলার জারি করা হচ্ছে, ব্যাংকগুলোকে আর্থিকভাবে শক্তপোক্ত করার চেষ্টা চলছে। কিন্তু আমরা বাস্তবে গিয়ে দেখছি যে বেসরকারি খাত, যেটিকে আমরা বলে থাকি যে আমাদের অর্থনীতির চালিকা শক্তি, সেই বেসরকারি খাতের উন্নয়ন বা অগ্রগতির পরিবর্তে ডেটা বলছে যে এটি নেতিবাচক ধারায় চলে যাচ্ছে। আপনার বিশ্লেষণ কি? আপনাকে ধন্যবাদ জানাই। দেখুন, এটা আসলে কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট। কারণটা হচ্ছে যে করোনা যেটা 2019-20 সালে শুরু হলো এবং সেটা কিন্তু আসলে শেষ হয়ে গিয়েছে বটে, কিন্তু সেটার একটা যে কনসিকুয়েন্স বা ধারাবাহিকতা, ধারাবাহিক যে প্রভাব, যেটা অভিঘাত, যেটা সেটা কিন্তু আসলে এখন ধীরে ধীরে ফুটে ওঠা শুরু করেছে। করোনার পরবর্তীতেই আমরা যেটা দেখলাম যে ইউরোপে যুদ্ধ, যেটা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, এবং সেই ক্ষতটা শুকাতে না শুকাতে এখনো চলমান। তারপরেই আমরা যেটা দেখলাম যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান তথা ইসরায়েল তথা একটা বৃহত্তর এলাকা কিন্তু আসলে যুদ্ধে লিপ্ত আছে। এরই মাঝখানে গেল দেশের ভিতরে যেটা হলো যে 2024 সালের পট পরিবর্তনের পরে যে প্যান্ডোরার বাক্সগুলো আসলে ওপেন হয়ে গেল। আমাদের ব্যাংকিং খাতে যে সূচকগুলোর কথা বলে আসা হতো এতদিন ধরে যে ব্যাংকিং খাত খুব ভালো চলছে, কিন্তু 24-এর পট পরিবর্তনের পরে আমরা দেখতে পেলাম যে আসলে এগুলো খুবই খারাপ অবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এই সমস্ত খাতে সংস্কার প্রক্রিয়া তখন কিন্তু তারা শুরু করতে গেলেন। ইতিমধ্যে জাতীয় নির্বাচন হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়ে আমরা যেটা লক্ষ্য করলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে একটা দর্শনও দিয়েছেন যে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরিত দেখতে চান। সেটা যদি আমরা অর্জন করতে চাই বলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের জিডিপির আকার যেটা $500 বিলিয়ন, এটাকে জাস্ট ডাবল করতে হবে। এবং ডাবল করতে গেলে আপনি নিশ্চয়ই জানেন যে 8 থেকে 10 বছরের মধ্যে আমরা যদি এটাকে দ্বিগুণ করতে চাই, তাহলে জিডিপি প্রবৃদ্ধি, এটা কম্পাউন্ডিং রেটে যদি আমরা হিসাব করি, তাহলে কম করে হলে 7-8% রেটে কিন্তু প্রত্যেক বছর স্টিডিলি আমাদেরকে গ্রো করতেই হবে। এবং বর্তমানে যে বাজেটটি, সর্বশেষ যে বাজেট প্রস্তাবনা এসেছে, বলে সেই বাজেট পাস হয়েছে, সেখানেও কিন্তু চলতি অর্থ বছরের যে বাজেট, সর্বশেষ বাজেট, সেখানেও কিন্তু এই ধরনের লক্ষ্যমাত্রার কথাই বলা হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধি 6.5% বা তার চেয়ে বেশি অর্জন করতে হবে। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে বাংলাদেশে এই মুহূর্তে যে শুধুমাত্র যে সুদের হারের উপরেই কিন্তু আসলে বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করা সম্ভব হয় না। যেটা বলছিলাম যে আমরা যদি এই প্রবৃদ্ধি তথা দেশের অর্থনৈতিক যে সাফল্য সেটাকে যদি অ্যাচিভ করতে চাই, সেই ক্ষেত্রে শুধু সরকারি খাতে গ্রো করলে হবে না, এখানে বেসরকারি খাতে এর অনন্য ভূমিকা বা অবদান কিন্তু রাখতেই হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্যি যে বাংলাদেশের সুদের হার যেহেতু অনেক বেশি, তো এত বেশি সুদ নিয়ে আমাদের যারা বিজনেস সোসাইটি আছে, ব্যবসায়ী মহল আছেন, তারা কিন্তু আসলে এটা অ্যাফোর্ড করতে পারছেন না। ব্যবসায়ীরা তখনই চড়া সুদে ঋণ গ্রহণ করবেন যদি সেই সুদ ব্যয়টাকে সারপাস করে অন্যান্য যে খরচ আছে সেগুলোকে ওভারকাম করে তারা ন্যূনতম একটা প্রফিট
মার্জিন যদি অ্যাচিভ করতে পারে। এরকম যদি হয় যে সুদের হার মনে করেন 15%, তারপরও তারা বড় করবেন যদি তারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর বাজারটা এরকম থাকে যে তারা চাইলে সেগুলো বিক্রি করতে পারে, মুনাফায় বিক্রি করতে পারে। ইভেন যদি ব্রেক ইভেনও আসতে পারে, আমার কাছে মনে হয় বিজনেস সোসাইটি তারা কিন্তু আসলে বিনিয়োগে উৎসাহিত হবেন। কিন্তু আমাদের এই বিজনেস সেক্টর, বিশেষ করে প্রাইভেট সেক্টর, সেখানে তো শুধুমাত্র সুদ ব্যয় একমাত্র ব্যয় নয়। এখানে যে বাংলাদেশে কস্ট অফ ডুইং বিজনেস ইন্ডেক্সটা কিন্তু এটা ফেভারেবল না। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে ডেডিকেটেড সাপ্লাই চেইন অফ এনার্জি সাপ্লাই যেটা আছে, এটা কিন্তু মাঝে মাঝে কিন্তু বিঘ্নতা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ব্যবসায়ী মহল যারা আছেন তারা কিন্তু হন্যে হয়ে ঘুরছেন, এখানে ওখানে ধর্ণা দিচ্ছেন, দেন দরবার করছেন, রাস্তায় হয়তো নামার একটা অপেক্ষায় আছেন যে আসলে তাদের ফ্যাক্টরিগুলোতে, বন্ধ কলকারখানাগুলোতে সচল করার জন্য এখানে ডেডিকেটেড এনার্জি সরবরাহ যেটা, সেটা কিন্তু নিশ্চিত করতে চান। এবং সরকারের পক্ষ থেকে এই উদ্যোগগুলো আপনি ঠিকই বলেছেন যে গ্রহণ করা হয়েছে। যেমন বন্ধ কলকারখানা চালুর ক্ষেত্রে সরকার প্রণোদনা প্যাকেজ বা একটা থোক বরাদ্দ রেখেছে, 60,000 কোটি যাচাই টাকা। বাছাই করে সেগুলো হয়তো দেওয়া শুরু হয়েছে। কিন্তু শুধুমাত্র সুদ ব্যয়, আপনি যেটা বললেন যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেছে, এবং সত্যিকার অর্থেই খুবই অ্যালার্মিং একটা পরিসংখ্যান, যেটা হচ্ছে এটা 4.5% নিচে, এক্স্যাক্টলি স্পিকিং 4.47% মনে হয় নেমে এসেছে। জাস্ট লাস্ট কোয়ার্টারের চেয়েও কিন্তু এটা হচ্ছে নেতিবাচক, ঋণাত্মক একটা যেখানে পরিসংখ্যান। 6.5 ছিল সেখান এখন থেকে নেমে এই যে পরিসংখ্যানটা, এটা দিয়ে কিন্তু আসলে আমাদের যে বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল, বর্তমান যে চলতি বাজেটের যে লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে, সেটা অ্যাচিভ করার ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে খুবই দুরূহ একটা বা একটা বন্ধুর পথের দিকে কিন্তু আমরা আগাচ্ছি। কারণটা হচ্ছে শুধুমাত্র সুদ ব্যয় কমালেই যে হবে তা না, সাথে সাথে আমাদের যে বিজনেস এনভায়রনমেন্ট যেটা আছে, এটাকে যদি আমরা স্থিতিশীল করতে সক্ষম না হই, এবং আন্তর্জাতিক বাজারে যেখান থেকে ওরা যুদ্ধ করলে করুক, কিন্তু আমাদের যদি সাপ্লাই চেইন অফ এনার্জি সেটা যদি আমরা সঠিকভাবে নির্বিঘ্নে এটা পৌঁছাতে না পারি বাংলাদেশের বাজারে, বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে, ডেস্টিনেশনে, তাহলে কিন্তু এই পরিস্থিতির আসলে উন্নতি হওয়া খুব কঠিন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। আমাদের, আপনি জানেন যে প্রধানতম রপ্তানি খাত সেটা হচ্ছে তৈরি পোশাকের বাজার। সেই তৈরি পোশাক এটা মূলত ইউরোপের বাজারে এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তুলনামূলক সুবিধাজনক একটা অবস্থানে মূলত কিন্তু আমরা পশ্চিমা ছিলাম। দেশগুলোতে। কিন্তু এই পশ্চিমা দেশগুলো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে যখন শুল্ক আরোপ করা হলো, এবং আপনি নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের তৈরি পোশাকের রপ্তানির বাজার কিন্তু আগে যেটা 1 নম্বরে ছিল সেটা 2 বা 3 নম্বরে কিন্তু চলে আসতেছে। তো সুতরাং আমাদের যে বাজার আছে, বলে সেই বাজারে যদি আমরা চাহিদার যে স্থিতিশীলতা, ওইটা যদি, ওখানে ইনফ্লেশন বৃদ্ধি পেলে এখানে তো চাহিদা কমে যাবে। আপনার ওখানে যদি হচ্ছে দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়, তখন হচ্ছে অর্থনৈতিক মন্দা পরিস্থিতি, ইতিমধ্যে অনেক দেশ তাদের যুদ্ধের ব্যয় নির্বাহ করতে কিন্তু প্রচুর বাজেট থেকে খরচ করতে বাধ্য হচ্ছে। তো সুতরাং ওই সমস্ত দেশে মন্দা পরিস্থিতিও কিন্তু আমাদের দেশে, এখন যেহেতু আমরা গ্লোবালাইজেশনের যুগে বসবাস করি, আমরা মুক্তবাজার অর্থনীতির যুগে বসবাস করি, বাংলাদেশের বিজনেস সেক্টরকে বিচ্ছিন্নভাবে আসলে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না। জনাব জাহিদ, আমি যথার্থ বলেছেন, কিন্তু আমি একটি বিষয় আপনার সাথে আপনার কাছে আরেকটু জানতে চাই। আপনি যেটা বলছিলেন যে বেসরকারি খাতে যে ঋণের সুদ, সেটি বর্তমান মার্কেটে ঋণের সুদ সর্বোচ্চ 14%, 14। তো এই 14 যেখানে ইন্টারেস্ট রেট, এটা আমি লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই আমি যদি বলি, তো সেখানটাতে সেটি কি খুব বেশি আমাদের বাস্তবতায়? কারণ আমাদের যে সঞ্চয়পত্রের যে হার, রেট বা অন্যান্য যে সুদ হার যেটা আছে, সেই তুলনায় এই 14% বিনিয়োগের জন্য বা বেসরকারি খাতের ঋণ প্রবাহ বৃদ্ধির জন্য কতটা প্রতিবন্ধক আপনার কাছে মনে হয়? কারণ আমরা তো এর আগে দেখেছি 16, 17, 18তেও আমরা 80-র দশক থেকে শুরু করে যাবৎকাল পর্যন্ত উচ্চ সুদে ঋণ নিয়ে কিন্তু বড় বড় কারখানা হয়েছে এবং তারা দেশের অর্থনীতিতে বড় অবদানও রেখেছে। কিন্তু এখন গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে আমরা দেখছি যে ব্যবসায়ীদের কোনো পক্ষ শুধুমাত্র এই উচ্চ সুদকে দায়ী করছেন। না, দেখুন, আপনি কিন্তু আসলে, আমি এটিকে উচ্চ সুদ বলবেন কি? আপনি যেহেতু অর্থনীতির একজন আমাদের অগ্র ছাত্র, এবং আপনি নিশ্চয়ই জানেন যে আসলে একটা নামিক সুদের হার আছে এবং হচ্ছে যে প্রকৃত সুদের হার, এবং হচ্ছে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন।
আমাদের এখানে সুদ ব্যয়, আমি তো একটু আগে যেটা আলোচনা নিয়ে আসলাম যে সুদের হার যদি এই 14 কেন, এটা যদি 15-16তেও যায়, কিন্তু বাজারটা যদি স্থিতিশীল থাকে এবং অন্যান্য খরচ যদি তুলনামূলকভাবে স্টেবল থাকে, তাহলে বিজনেস সেক্টর তারা কিন্তু বেসরকারি খাত তারা বড় করবেন। কারণ তারা তো আসলে বসে থাকবেন না। তারা যদি ফ্যাক্টরিকে বন্ধ করে রাখেন, তাদের তো আসলে ফিক্সড কস্ট যেটা সেটা কিন্তু উঠে আসবে না। তো সুতরাং ব্যাংকের আগে থেকে যে এটা একটা কারখানাকে বন্ধ রাখা মানে হচ্ছে তারা নিজের পায়ে নিজে কুড়াল মারা। অনেক কর্মচারী কর্মকর্তা তারা হয়তো বেকার এই হয়ে আলোচনা থাকবেন। আরো শুনবো আপনার কাছ থেকে। নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আমাদের আলোচনার মূল বিষয় বেসরকারি খাতে ঋণ প্রবাহের স্রোত ধারা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর শহীদুল জাহিদ। ডক্টর শহীদুল জাহিদ, আপনি যেটি বলছিলেন আমি তার সাথে আরেকটু জুড়ে দিতে চাই। সেটি হলো সরকারের পক্ষ থেকে, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই উদ্যোক্তাদেরকে উৎসাহিত করবার জন্য একটি 60,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বলা হচ্ছে যে বন্ধ কলকারখানা চালুর ক্ষেত্রে এই প্রণোদনা প্যাকেজ একটি ইতিবাচক ভূমিকা রাখবে, সেই প্রত্যাশাই কেন্দ্রীয় ব্যাংকের। কিন্তু সেটি, এই সুবিধা কারা কারা পাবেন? এইটি কি সরকারের এনটিটি যেগুলো আছে সেগুলোর জন্য, না বেসরকারি খাতে সবার জন্য, না বেসরকারি খাতের অনেকগুলো খাত আছে, এর মধ্যে বিশেষায়িত কোনো খাত কিনা? এবং এটি নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। সবাই মনে করছে যারা কারখানা বন্ধ টন্ধ আছে, সরকার গিয়ে তাদেরকে টাকা দিয়ে বলবে যে চালু করো। বিষয়টা কি আসলে? দেখুন, এটা সরকারের পক্ষ থেকে এটা সত্যি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ, যেহেতু তারা চাচ্ছেন যে কর্মসংস্থান সৃষ্টি তথা বেকারত্ব এটার সংখ্যাটা কমিয়ে নিয়ে আসা এবং হচ্ছে দারিদ্র্য বিমোচন তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি, দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা। এখন তারই একটি ধারাবাহিক পদক্ষেপ হিসেবে কিন্তু সরকার তথা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি প্রণোদনা প্যাকেজ, যেটার আকারটা প্রায় 60,000 কোটি টাকার মতো, সেটা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখানে আমরা যেটা দেখেছি, বেশ কিছু ক্রাইটেরিয়া সেট করা হয়েছে যে বন্ধ কলকারখানা। এখন বন্ধ কলকারখানার ডেফিনেশনটা কি? আমরা যেটা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে নিকট অতীতে, বিশেষ করে এই বিগত রিজিমের সময়ে যারা হচ্ছে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন নাই, রাজনৈতিক হয়রানি ছিল অথবা প্রতিহিংসার শিকার হয়ে তারা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারেন নাই, তারা মূলত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নরের কাছে কিন্তু একতা, মানে সবাই মিলে এসে আবেদন করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আপনি নিজেও জানেন যে এ ধরনের একটি বিশাল তহবিল কিন্তু আসলে গঠন করা হয়েছিল। এখন এই তহবিলটা যে সমস্ত সেক্টরের কথা বলা হচ্ছে মূলত হচ্ছে বেসরকারি উদ্যোক্তাদের জন্য, কিন্তু এই তহবিল এর টাকাটা যাতে তছরূপ না হয়, এই তহবিলটা এগুলো জনগণের টাকা, এই জনগণের টাকা আবার যাতে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আসে সুদে আসলে, সেটা কিন্তু আমাদেরকে নিশ্চিত হতে হবে। এই তহবিলটা সঠিকভাবে ব্যবহারের জন্য আমরা যেটা রিকমেন্ড করতে পারি সেটা হচ্ছে যে দেখুন, যে যাচাই বাছাই করা প্রকৃত অর্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কারণ ইতিমধ্যে কিন্তু আমরা এই টাকাগুলো কিন্তু আসলে ব্যাংকিং খাতের চ্যানেলের মাধ্যমে কিন্তু যাবে, বাংলাদেশ ব্যাংক এগুলোতে রিফাইন্যান্সিং করবে, এটি তো হচ্ছে মডেল। এখন সেই মডেলটাকে বাস্তবায়ন করতে গেলে এই বেসরকারি ব্যাংকগুলো অথবা সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তারা কেন এত ঝুঁকি নেবে? তারা যদি দেখে যে যাদেরকে টাকাগুলো আমরা দিচ্ছি, তাহলে সেই টাকাটা তারা হচ্ছে আগের যারা হচ্ছে এরকম হ্যাবিচুয়াল ডিফল্টার ছিলেন তাদের মতো হবে কিনা। তো সুতরাং যথেষ্ট যাচাই বাছাই করে কিন্তু এই টাকাগুলো আসলে সরবরাহ করা দরকার বলে আমরা মনে করি। আরেকটা বিষয়, যে বন্ধ কলকারখানা সচল করা, আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে যে কি কারণে আসলে বন্ধ হয়েছিল। অনেক কারখানা কিন্তু বন্ধ হয়েছিল, সেগুলো বাজারে যথাযথ চাহিদা নেই। আজকের যুগে আপনি যদি চিন্তা করেন যে টাইপরাইটারের একটা কারখানা টাইপরাইটার তৈরি করে, এখন টাইপরাইটার তো সেই কারখানা যদি সচল করার জন্য সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের অর্থ এখানে ইনজেক্ট করে, তাহলে তো এটা এখনো চলবে না, কারণ বাজারে ওই প্রোডাক্টের কোনো চাহিদা নেই, ওই সেবার কোনো আসলে চাহিদা নেই। তো সুতরাং বন্ধ কলকারখানা বলতে এই ডেফিনেশনটা আসলে সঠিকভাবে নির্ধারণ করে দেওয়া উচিত যে যে সমস্ত কারখানা টাকা এখান থেকে সাপোর্ট নেবেন, কিন্তু সাথে সাথে তারা কিন্তু আসলে বাজারে এটা ফিজিবল কিনা, এটার চাহিদা আছে কিনা, এটার এলাস্টিসিটি কি পরিমাণ আছে, যে তারা কত দামে এগুলো
আসলে বিক্রি করবেন, সেই দামে জনগণ অ্যাফোর্ড করতে পারবে কিনা। আবার যদি এরকম দেখা যায় এখান থেকে প্রণোদনাও নিল, আবার দেখা যাচ্ছে ওই খাতগুলো আবার লোকসানি সেক্টরে পরিণত হলো, তাহলে কিন্তু এই খাত এর সদ্ব্যবহার নিয়ে জনমনে কিন্তু অদূর ভবিষ্যতে হলো প্রশ্ন উঠবে। ডক্টর জাহিদ, আমরা একটা বিষয় দেখলাম যে সরকারের পক্ষ থেকে বা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যখন এই উদ্যোগটি নেওয়া হচ্ছে, বুদবুদ করে এটির নানান স্মেল বেরোচ্ছে যে এরকম একটি সিদ্ধান্ত নিতে পারে, তখন দেখলাম যে যে কারখানাগুলো নিকট অতীতে চালু ছিল সেরকমও বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেল, এবং যারা এর উদ্যোক্তা বিভিন্ন সংগঠনেও কেউ কেউ নেতৃত্ব দিচ্ছেন, তারা তাদের কারখানা বন্ধ করে দিয়ে খুব আওয়াজ করে বা গর্বের সাথে আবার সেটি বলছেনও যে আমার কারখানাও বন্ধ। তো এটি কি আসলে সঠিক পথে এগোবে কিনা? মানে এই 60,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ, এটি আবার এখানটা থেকে তছরূপ বা যেনতেনভাবে টাকা নেওয়ার কোনো সুযোগ তৈরি হচ্ছে কিনা বা ফাঁদ পাতা আছে কিনা? না, আপনার আসলে বিশ্লেষণী ক্ষমতার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি খুবই সুন্দরভাবে বিশ্লেষণ করেন। আমার কাছে এতটুকু মনে হয় যে আমরা এই রিসেন্টলি নিকট অতীতে যেটা দেখতে পাচ্ছি যে বেশ বড় বড় শিল্প কারখানা, তারা আসলে নানা এর দোষ অন্যের কাঁধে নানা কিছু বলে তারা কিন্তু আসলে বন্ধ কলকারখানা হিসেবে তারা কিন্তু পরিগণিত হতে চাচ্ছে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এরা আসলে কিসের বিজনেস করে। অনেক ব্যবসা আছে সেখানে লস হওয়ার কোনো সুযোগ নাই। যেমন অনেকে আটা ময়দার ব্যবসা করে, তেলের ব্যবসা করে, মানে সয়াবিন তেল বা এই ধরনের মানে যে সমস্ত হচ্ছে কনজিউমেবল প্রোডাক্ট যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী আছে, এবং তারা নিজেরা উৎপাদনও করে না। তারা যদি দেশ বা দেশের বাইরে থেকে 10 টাকা করে কেনে, এরা 5 টাকা লাভ রেখে 16 টাকা 20 টাকায় কিন্তু এখানে আসলে বিক্রি করে। বাজার মূল্যটা এভাবেই কিন্তু বাংলাদেশে নির্ধারিত হয়। কিন্তু আমাদের জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক। আপনার মতো আমিও এই প্রশ্নের দ্বার প্রান্তে উপনীত হয়েছি যে সত্যিকার অর্থে এই যে সমস্ত বন্ধ কলকারখানায় কিছু আছে অবসোলেট হয়ে গেছে, এগুলো বাজারে চাহিদা নেই। এখন যদি নোকিয়া সে বাটন ফোন চালাতে চায়, এখন যেভাবে চলবে না, টাইপরাইটারের কোম্পানি যেভাবে চলবে না, আবার এখানে ওই আটা ময়দা সুজি তেল লবণ চাল এই সমস্ত পণ্যের কিন্তু আসলে চাহিদা কখনোই কমে না। এগুলোর দাম যতই বাড়ুক না কেন মানুষ তো এগুলো খাবেই, কিনবেই। তো সুতরাং এই আমাদেরকে সত্যিকার অর্থে যে সমস্ত বন্ধ কলকারখানা, যে সমস্ত মালিক পক্ষ আছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি। আরেকটা বিষয় একটু লক্ষণীয়, আপনি খেয়াল করবেন যে আজকে স্বাধীনতার 55-56 বছর হয়ে গিয়েছে, এখনো কিন্তু অনেকে শিশু শিল্প এই প্রণোদনা চাই, ট্যাক্স কম দিতে চাই, হলিডে চাই। এগুলো কেন হবে? আসলে সরকারের নিজস্ব তো কোনো তহবিল থাকে না। আমার আপনার টাকা, ট্যাক্সের টাকাই তো, সাধারণ মানুষের টাকাই তো এই জনগণের টাকা বা সরকারের রাষ্ট্রীয় কোষাগার। এবং সেখান থেকে যদি এই বিজনেস সেক্টরে এখনো প্রণোদনা দিতে হয়, ভর্তুকি দিতে হয় বা এ ধরনের প্রণোদনা প্যাকেজ দিতে হয়, আপনি খেয়াল করে দেখবেন যে নিকট অতীতে করোনার সময় কিন্তু এ ধরনের প্রণোদনা প্যাকেজ অফার করা হয়েছিল। আমরা যতটুকু খবর পেয়েছি বা মানে ইনফরমেশন আছে, পরিসংখ্যান যেটা বলে, ওই তহবিলের টাকাও কিন্তু সঠিকভাবে জনগণের কোষাগারে, রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু সেভাবে ফিরে আসেনি। তো সুতরাং বর্তমানে যে তহবিলটা করা হয়েছে, আমরা তহবিলের উদ্দেশ্যকে সাধুবাদ জানাই, কিন্তু এই তহবিলটা যাতে সদ্ব্যবহার হয় এবং এই জনগণের টাকা সদ্ব্যবহার হয়ে সুদে আসলে তথা আরো একটু বড় আকারে মানে রাষ্ট্রীয় কোষাগারে ফিরে আসে, এই সফলতা কিন্তু আমরা দেখতে চাই। মানে এই আপনি বলতে চাইছেন যে এই 60,000 কোটি টাকা যাদেরকে দেয়া হবে, সেটি দেওয়ার আগে এটি ফিরে আসা যাতে নিশ্চিত হয়, সেই জায়গাটিতে শক্ত থাকতে লাগবে। সেটি কেন্দ্রীয় ব্যাংক এবং যে সমস্ত ব্যাংকের মাধ্যমে দেয়া হবে তাদের উভয় পক্ষকে। ডক্টর জাহিদ, আমরা আরেকটা বিষয় আলোচনায় আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখলাম যে নীতি সুদ হার 12% ছাড়িয়ে গিয়েছিল, এবং রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি খাতের ব্যাংক, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এরা কি করলো, তখন বেসরকারি খাতে বিনিয়োগ না করে বা কোথাও বিনিয়োগ না করে সরাসরি এই সরকারের যে পলিসি, এই রেট, সেইখানটাতে কেন্দ্রীয় ব্যাংক সহ যে ইনস্ট্রুমেন্ট আছে সেইখানটাতে বিনিয়োগ করলো। বিনিয়োগ স্থবির হয়ে গেল। কিন্তু সরকার যখন নানামুখী উদ্যোগ নিচ্ছে, তারই একটি অংশ দেখলাম এই অতি সম্প্রতি এই নীতি সুদ হার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা 12% ছিল, সেটি অতি সম্প্রতি 9.50% নামিয়ে আনা হয়েছে। এর প্রভাব কি পড়বে? এই ব্যাংকগুলো তাহলে কি টাকা
ওই রাষ্ট্রীয় ইনস্ট্রুমেন্ট বা বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ থেকে নিজেরা সরিয়ে নিয়ে বেসরকারিতে বিনিয়োগ করবে? না, দেখুন আসলে এখানে বিনিয়োগের যথার্থ পরিবেশ আছে কিনা সেটা কিন্তু আসলে দেখতে হবে। মানে বাণিজ্যিক ব্যাংকগুলোর এখানেও তো এরও তো ফান্ডামেন্টাল কোনো বিজনেস না, এটা তো মানে বিজনেস ইন্টারমিডিয়েশন। দ্যাট মিনস তারা যদি আমানতের সুদের হার মানে সক্ষম হয়, কমানোর জন্য সক্ষম হয়, আমার কাছে মনে হয় নীতির সুদ হার কমানো এর সরাসরি প্রভাবটা কিন্তু চলে যাবে আমানতকারীদের উপরে। কারণ আমানতকারীদের এখানে ডাইভার্সিফিকেশন নাই, তারা যে অল্টারনেটিভ কোনো ইনভেস্টমেন্ট চ্যানেল আছে সেটা কিন্তু নাই। আমানতকারীদের অল্টারনেটিভ বিনিয়োগ চ্যানেল বলতে বোঝাচ্ছি যে এখানে পুঁজিবাজার আছে নাই, এবং যারা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী, যারা হচ্ছে ব্যাংকে হয়তো 50,000, 1 লাখ, 10 লাখ টাকা রাখে, তারা কিন্তু এই টাকা নিয়ে পুঁজিবাজার, ওইটা হচ্ছে একদম মানে বিগ ইনভেস্টমেন্ট মার্কেট, সেখানেও কিন্তু যেতে পারছে না। কারণ বাংলাদেশে আপনি জানেন যে পুঁজিবাজার এটা আসলে খুব বেশি সচল বলে আমরা মনে করছি না। এবং দ্বিতীয় যেটা, যে এখানে বন্ড মার্কেট এখানে তো আন্ডার ডেভেলপড, এটা কনস্ট্রাকটিভ একটা পর্যায়ে রয়েছে। তো সুতরাং বন্ড মার্কেট সেখানেও কিন্তু আসলে বিনিয়োগের পরিবেশটা নাই। সুতরাং এই সাধারণ ক্ষুদ্র আমানতকারী যারা আছে তারা কিন্তু হচ্ছে বাধ্য হয়ে, তারা যতই মানে ব্যাংকগুলো যেহেতু দেখা যাচ্ছে যে 9.5% হচ্ছে পলিসি রেটটা যখন কমে আসলো আগের তুলনায়, যতই থাকুক সেখান থেকে কমে এসেছে, তো সুতরাং সাকসেসফুলি দে উইল শিফট দিস বার্ডেন অন দ্য কি বলেছে জেনারেল ডিপোজিটর, সাধারণ আমানতকারীদের উপরে কিন্তু এই প্রেশারটা কিন্তু চলে আসবে। এবং যেহেতু স্প্রেডের পরিমাণটাও সরকার সুনির্ধারিত করে দিয়েছে যে 4% বা তার আশেপাশে রাখতে হবে, তাহলে আমানতের সুদের হারও কমে যাবে, স্প্রেডটা যোগ করে তারা হয়তো লেন্ডিং রেটটা ঠিক করবে। এখন সেটা করতে গেলে যেটা হবে যে তারা যে মার্কেটেবল সিকিউরিটি বা গভর্নমেন্ট ইস্যুর যে সিকিউরিটিগুলোতে বিনিয়োগ করত, সেখান থেকে সরে আসবে তখনই যদি এখানে অল্টারনেটিভ বিনিয়োগ চ্যানেল দেয়। দ্যাট মিনস বেসরকারি খাতের উদ্যোক্তা যারা আছে তারা যদি উৎসাহিত হয়, তারা যদি আমরা দেখি যে না তারা বিনিয়োগের পরিবেশ নাই, এই সব কথাবার্তা বলে বা এনার্জি সাপ্লাই এটা হচ্ছে আনইন্টারাপ্টেড, এটা হচ্ছে না, তো সুতরাং তারা বিনিয়োগে উৎসাহিত হবে না। তখন বাণিজ্যিক ব্যাংকগুলো বাধ্য হয়ে হয়তো এ ধরনের সাবস্ট্যান্ডার্ড ইনভেস্টমেন্ট সেখানে হয়তো ঝুঁকবে। ধন্যবাদ জনাব শহীদুল জাহিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতে। শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।